সেনাবাহিনী শুড বি লাইক সেনাবাহিনী, কারণ আমরা সেনাবাহিনী কর্মকর্তারা ঘুষ খায় না, সেনাবাহিনী কর্মকর্তারা করাপশন দুর্নীতি করার সুযোগ নাই। দুই চারটা এক্সেপশনাল যে একটা হয়ে থাকে সেটার বিচার করেন, জাস্ট কিক দেম আউট। বাকি যারা আছে তাদেরকে নিয়ে ইজ্জতের সাথে থাকেন স্যার। সেনা কর্মকর্তারা যারা সৎ তাদের অন্তরে রক্তক্ষরণ হয় আপনি যখন কোনো কিছু না করেন। আমি স্যার জুনিয়র অফিসারদের অনেকের মনোভাব, অনেকের কথা কিছুটা জানতে পারি, এই জন্য বললাম সত্যি স্যার ভিতরে অফিসাররা কষ্ট পাচ্ছে। ওয়াকার স্যারকে আমি উদ্দেশ্য করে বলি, স্যার আপনি যে কথা বললেন যে নাসিরউদ্দিন পাটোয়ারির এটা জবাবে যে আমাদের ধৈর্য ধরতে হবে, তারা বয়স কম, তাদের যখন বড় হবে তারা তখন লজ্জিত হবে। আমার কথা স্যার, তারা যদি এত ছোট হয়ে থাকে তাহলে তাদেরকে আপনি উপদেষ্টা বানিয়ে উপদেষ্টা চেয়ারে বসে তাদেরকে আপনাদের লেভেলের কর্মকর্তারা সার করে কেন? তারা বিয়ে শাদী করছে, বাচ্চা কাচ্চা অনেকের হয়ে গিয়েছে। আপনার সেনাবাহিনীতে স্যার অনেক লেফটেন্যান্ট ক্যাপ্টেন আছে, তারা তাদের চেয়ে বয়স কম। তাদের কথা কি স্যার আপনি একটু ভাবতে পারলেন না? এই 5 আগস্টের পরে ছাত্ররা কেন বেদবি করতেছে, ছাত্ররা কেন মব জাস্টিস করছে, সেনাবাহিনীর ভূমিকাটা কি স্যার? কেন সেনাবাহিনী কঠোর হস্তে সেটা দমন করতে পারেন নাই? খালি শেখ হাসিনার সময় কি মানে ছাত্রদেরকে আমরা তখন রাইট কজে আমরা ছাত্রদের সাথে ছিলাম, কিন্তু রং কজে কেন আমরা ছাত্রদের সাথে থাকবো কেন? দেশ মনে হয় কখনো মনে হয় জামাত চালাচ্ছে, কখনো মনে হয় এনসিপি চালাচ্ছে, কখনো মনে হয় উপদেষ্টারা চালাচ্ছে, কখনো মনে হয় চিফ অ্যাডভাইজার চালাচ্ছে, কখনো মনে হয় কোনো বিদেশি কোনো একটা দেশ আমাদের রাষ্ট্রকে চালাচ্ছে। এইভাবে কি একটা দেশ চলে? একটা রেভলিউশন, বৈপ্লবিক পরিবর্তনের পর সরকার কি এরকম হয়? শ্রীলঙ্কার দিকে তাকান, শ্রীলঙ্কাতে বিপ্লব হয়েছে, শ্রীলঙ্কার ব্যাংকিং সেক্টর থেকে শুরু করে তাদের সব জায়গায় এখন ঠিক হয়ে গেছে। আমাদের কি অবস্থা? আমরা কিন্তু আমরা বিপ্লব করেছি না তামাশা করছি? আমার তো মানে বিপ্লব হয়নি, এটা একটা তামাশা হয়েছে। এই তামাশার পরে বাংলাদেশ এখন লুটে পুটে খাচ্ছে মানুষ যে যার মতো করে। কোথাও কোনো সিস্টেম নেই। ফিজিক্যাল মব জাস্টিস হচ্ছে, এখন সোশ্যাল মিডিয়া মব জাস্টিস হচ্ছে। কেন বলতে পারে নাসিরউদ্দিন পাটোয়ারি যে সেনা অফিসার ঘিলু নাই, তারা গুলি করতে জানে না, তারা স্টেটের ডেফিনেশন জানে না? এসব কথা বলার সাহসটা স্যার কিভাবে এই নাসিরউদ্দিন পাটোয়ারির মতো মানুষ পায়? আপনার সেনাবাহিনীর যেসব যোগ্য কর্মকর্তারা আছে তাদের কতটুকু কষ্ট লাগতে পারে স্যার, আপনি কি একটু ভাবতে পারলেন না? কিছু তো একটা আছে স্যার, কিছু তো গলদ আছে। সারাক্ষণ আমরা খালি আপনাকে যারা স্যার ডিফেন্ড করে যারা কথা বলে, ডিফেন্ড করে কথা বললে সে ভালো অফিসার স্যার, এটা ভাইবেন না। আপনার পক্ষে আমি কথা বললেই যে আমি ভালো অফিসার হয়ে গেলাম, এটা হতে পারে না স্যার। কিছু জিনিস আপনার বিপক্ষের কথা আপনাকে আমলে নিতে হবে। এবং বিশেষ করে এই সেনাবাহিনীর সম্মানটা আজকে অনেক হয়ে গেছে স্যার। সেনাবাহিনীকে নিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি যে কথাগুলো বলছে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় এটা নিয়ে প্রতিবাদ করা হচ্ছে সর্বস্তরে। সেই নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হলো না। আমরা এখানে ধর্মীয় যাজকের মতো বক্তব্য দেবো স্যার, এটা কি সেনা অফিসারের কাজ? আমাদের কাজ। আমরা দরকার যদি অ্যাকশন নিতে না পারি, আমাদের মাঠে থাকা দরকার নাই। আপনি যদি নাসিরউদ্দিন পাটোয়ারিকে অ্যারেস্ট করতে না পারেন, আপনি যদি হাদির মতো ছেলেকে অ্যারেস্ট করতে না পারেন, আপনার দরকার নাই মাঠে সেনাবাহিনী রাখা। তুমি নাসিরউদ্দিন পাটোয়ারি তোমার কি এমন যোগ্যতা আছে আমাকে জানাও, আমাদের সবাইকে জানাও। তুমি কোন সেনা কর্মকর্তার চেয়ে তোমার বেটার ঘিলু আছে, তুমি একটু টেস্ট দাও। নাসিরউদ্দিন পাটোয়ারি তোমার মতো 10 জনকে ডেকে এনে আমার একটা সেকেন্ড লেফটেন্যান্টের সাথে তুমি আইকিউ টেস্টে পারবা না, একজনের সাথে। ফিজিক্যাল ফিটনেস বলো, মেন্টাল ফিটনেস বলো, কোনোটা দিয়ে তুমি নাসিরউদ্দিন পাটোয়ারি পারবা না। বাট তুমি কি সুন্দর করে বলে ফেললা সেনাবাহিনী ঘিলু নাই। উপদেষ্টারা কি চলতেছে, হাঁস নিয়ে সোশ্যাল মিডিয়ায় গত 1 সপ্তাহ ধরে তোলপাড়। তিনি নীলায় হাঁসের মাংস খাবেন না ওয়েস্টিনে হাঁসের মাংস খাবেন, এটা নিয়ে আলোচনা হচ্ছে। মানে আপনারা এই যাদেরকে উপদেষ্টা বানিয়েছেন, এই বাচ্চা পোলাপান, এদেরকে পারতেন না কোনো উপদেষ্টা, যোগ্য ব্যক্তিকে উপদেষ্টা বানিয়ে তার বিশেষ সহকারী বানাইতে? তারা কাজ শিখতো তাদের কাছে থেকে, তাদেরকে সরাসরি উপদেষ্টা বানাই দিয়েছে। কি দরকার ছিল এদেরকে সরাসরি উপদেষ্টা বানানো? বাংলাদেশের যোগ্য লোকের অভাব হয়েছিল? ডক্টর ইউনূস যাকে চিনতেন তাকে একটা জায়গায় বসাইছেন। তিনি যাকে চিনতেন তিনি যোগ্য, ইউনূস সাহেব যাকে চিনতেন না তিনি অযোগ্য। হোয়াট ইজ দিস? একটা রেভলিউশনের পর এগুলো হওয়ার কথা? একটা বিপ্লবের পথে কি এইসব পরে কি এইসব মানুষ দেশের উপদেষ্টা দায়িত্ব নেওয়ার কথা বলেন? একটা বিপ্লবের পরে এটা হওয়ার কথা? আপনারা বলেন যে জাতি যেমন তারা তেমন নেতা পায়। আমরা জাতি হিসেবে হচ্ছে আমরা অথর্ব জাতি, যে কারণে আমরা এইরকম লোকগুলো আজকে আমাদের নেতৃত্ব জায়গায় পাচ্ছি। নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে অনেক কথা হচ্ছে এবং তারপর তার কিছু জায়গায় হাতি। নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি সেনা অফিসারের ঘিলু আইকিউ নিয়ে কথা বলেছেন। আর হাদি বলছেন যে সেনাবাহিনী যদি সাহস থাকে, তারা যদি কু করে দেখাক, তাহলে প্রতিটা ইট খুলে নিয়ে আসা হবে।
এটা আমাকে কথা বলে, অ্যাকচুয়ালি আমি খুব জ্বরে আক্রান্ত, অসুস্থ, কিন্তু বিষয়টা নিয়ে কথা না বলে পারছি না। এবং বিশেষ করে আমাকে অনেকেই ইদানিং অ্যাডভাইস করেন কিছু বিষয়ে কথা না বলার জন্য, আবার অনেকে অনুরোধ করেন যাতে কথা বলি, বিশেষ করে যারা কথা পছন্দ করেন, শুনতে চান। আমি এখন আসি নাসিরউদ্দিন শুনি। এই যে দেখেন, এনসিবির একটা ছেলে নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি কি যাচ্ছে তাই বক্তব্য দিলেন। যে ছেলেটার সম্পর্কে আমি তথ্য পেলাম 2015 সালে সে আইসিসবি পরীক্ষা দিয়ে রিজেক্টেড হয়েছেন, আইকিউ টেস্টে নাকি ফেল করেছেন। তো এখন সেই নাকি যে সেনা কর্মকর্তারা বিভিন্ন পরীক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা, আইকিউ টেস্ট দিয়ে যারা সেনাবাহিনীর অফিসার হয়েছে, ট্রেনিং সম্পন্ন করেছেন, তাদের ঘিরে নিয়ে কথা বলছেন কে, যারা আইকিউতে যিনি কোনো পাস করেননি। এবং তারপরে তিনি সেনা অফিসারদের তিনি স্টেট ডেফিনেশন জানেন না। নাসিরউদ্দিন পাটোয়ারি খুব ভাগ্য ভালো, তিনি যদি আমার সামনে এখন কোনো মানে তাকে যদি আমি ধরে জিজ্ঞেস করতে পারতাম, একদম ফিজিক্যালি যদি সামনাসামনি থাকতো, ইনস্ট্যান্টলি আমি জিজ্ঞেস করতে পারতাম যে নাসিরউদ্দিন পাটোয়ারি, তুমি কি জানো যে স্টেটের ডেফিনেশন কি, সংবিধানের কয়টা আর্টিকেল আছে, কোন আর্টিকেলে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের সামরিক বাহিনী, বা কোন আর্টিকেলে বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে কথা বলা হয়েছে? তুমি বলতে পারবা না। তো তুমি কিভাবে এতটা লাফালাফি করো? আর তারপর সেই নাসিরউদ্দিনের জবাবে আমাদের সেনা প্রধান তিনি যে বক্তব্যটা দিলেন, আমার কাছে সত্যি কথা ভালো লাগেনি। আমি সেনা প্রধানকে খুব সম্মান করি, উইথ ডিউ রেসপেক্ট টু হিম। সেনাপ্রধান যে কথাটা বলেছেন, যে আমি ওয়াকার স্যারকেই আমি উদ্দেশ্য করে বলি, স্যার আপনি যে কথা বললেন যে নাসিরউদ্দিন পাটোয়ারির এটা জবাবে যে আমাদের ধৈর্য ধরতে হবে, তারা বয়স কম, তাদের যখন বড় হবে তারা তখন লজ্জিত হবে। আমার কথা স্যার, তারা যদি এত ছোট হয়ে থাকে তাহলে তাদেরকে আপনি উপদেষ্টা বানিয়ে উপদেষ্টা চেয়ারে বসে তাদেরকে আপনাদের লেভেলের কর্মকর্তারা সার করে কেন? তারা বিয়ে শাদী করছে, বাচ্চা কাচ্চা অনেকের হয়ে গিয়েছে। আপনার সেনাবাহিনীতে স্যার অনেক লেফটেন্যান্ট ক্যাপ্টেন আছে, তারা তাদের চেয়ে বয়স কম। তাদের কথা কি স্যার আপনি একটু ভাবতে পারলেন না? তরুণ সেনা কর্মকর্তাদের বুকে কতটা রক্তক্ষরণ হয়, আমি যেন ওয়াকার স্যারকে বলবো, স্যার আপনি সেনাবাহিনী কর্মকর্তা যত একটু দেখেন না। আপনি দেশের, আপনি যে ধর্মীয় যাজকের মতো দেশের বিভিন্ন মানুষের প্রতি আপনার সমবেদনা, এতটা মায়া মমতা আপনি দেখাচ্ছেন, সেনা কর্মকর্তাদের কষ্টটা কেন দেখতেছেন না? আজকে স্যার আপনার কিছু সিদ্ধান্তের কারণে আজকে পুরো সেনাবাহিনী বিভিন্নভাবে বিভক্ত হয়ে গিয়েছে। এই সেনাবাহিনীতে দেখেন স্যার বর্তমান অবস্থাটা কি। আজকে আমরা সেনা কর্মকর্তার বাইরে যারা কথা বলি তারা ব্যয়চ্যুত হই, আমাদেরকে মানুষ অনেকে দালাল বলে। আমাকে আমি অনেকবার, এই যে আমেরিকা থেকে লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজ স্যার, ওনার অনেকবার বকাঝকা খেয়েছি আমি, কিন্তু কিছু জায়গাতে আসলে ওনাকে আমি উত্তর দিতে পারি না। তো এই জায়গাটা হচ্ছে যে স্যার কিছু জায়গায় তো স্যার আপনার আসলে কিছু ভূমিকা রাখা উচিত ছিল। সব কিছু তো মানে একেবারে আমরা জায়েজ বলতে পারি না। এই যে ইট খুলে নিয়ে যাবে, কেন এটা বলার সাহসটা কেন পাইলো স্যার? কেন হাদির মতো ছেলে কেন এই কথা বলতে পারে? কেন বলতে পারে নাসিরউদ্দিন পাটোয়ারি যে সেনা অফিসার ঘিলু নাই, তারা গুলি করতে জানে না, তারা স্টেটের ডেফিনেশন জানে না? এসব কথা বলার সাহসটা স্যার কিভাবে এই নাসিরউদ্দিন পাটোয়ারির মতো মানুষ পায়? আপনার সেনাবাহিনীর যেসব যোগ্য কর্মকর্তারা আছে তাদের কতটুকু কষ্ট লাগতে পারে স্যার, আপনি কি একটু ভাবতে পারলেন না? একটু স্যার আপনার মধ্যে এই ভাবনাটা আসে না? মানে আপনি স্যার জোর করে সেনা কর্মকর্তাদেরকে যে হেদায়েতটা দিতে চাচ্ছেন স্যার, স্যার আমি আপনাকে বলছি জানোকার স্যার, আমি আজকে পর্যন্ত কমপক্ষে আপনার অফিসাররা যারা বিভিন্ন জায়গায় ফিল্ড লেভেলে আছে, কমপক্ষে 30 থেকে 40টা অফিসারের কিছু ভিডিও লিঙ্ক টিম পাঠাইছে দেখলাম, এবং তারা কি মিন করতে চেয়েছে যে আপনি যে বক্তব্যটা দিয়েছেন এটার কাউন্টার করে, যে নাসিরউদ্দিন পাটোয়ারির এই বয়সের কথাটা কেন, এই পার্থক্যটা আপনি এই আপনি অজুহাতটা দেখালেন। এখানে যাচ্ছে তাই আচরণ করা হচ্ছে। কোনোদিন সেনা কর্মকর্তা দিলে সেনাবাহিনী এতটা বাজে কথা বলেনি স্যার। তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট আমলে তখন কিন্তু সেনা কর্মকর্তাদের নিয়ে এত কথা, বাজে কথা কেউ বলেন, এত ছড়াছড়ি হয়নি। কিন্তু এখন কেন স্যার? কিছু তো একটা আছে স্যার, কিছু তো গলদ আছে। সারাক্ষণ আমরা খালি আপনাকে যারা স্যার ডিফেন্ড করে যারা কথা বলে, ডিফেন্ড করে কথা বললে সে ভালো অফিসার স্যার, এটা ভাইবেন না। আপনার পক্ষে আমি কথা বললেই যে আমি ভালো অফিসার হয়ে গেলাম, এটা হতে পারে না স্যার। কিছু জিনিস আপনার বিপক্ষের কথা আপনাকে আমলে নিতে হবে। এবং বিশেষ করে এই সেনাবাহিনীর সম্মানটা আজকে অনেক হয়ে গেছে স্যার। আজকে একটা অফিসার লেডি যার সাথে একটা মেজর মুরাদ ইস্যু নিয়ে যে ঘটনা ঘটছে, তৎক্ষণাৎ কেন অ্যাকশন নেওয়া হয়নি স্যার? তৎক্ষণাৎ অ্যাকশনটা নেওয়া যেত।
নেওয়া, এবং এই বিষয়গুলো নিয়ে আজকে আমার কথা হচ্ছে একজন ব্রিগেডিয়ার কেন তার বাসায় যাবে, দরকার কি? আমাদের যেখানে সেনাবাহিনীর ম্যানার্স হচ্ছে যে আমরা দুপুরবেলা একটা অফিসার বাসায় না থাকলে আমরা ফোন কল পর্যন্ত করি না, অফিস টাইমের পরে আমাদের অফিসারের বাসায় ফোন করার কথা, কারণ এটাই কাটিস, এটাই ম্যানার। সেখানে একটা অফিসার না বলে একজনের বাসায় কেন যাবে? আমি অনন্য ঘটনা বাদ দিলাম, একজন তাকে মিথ্যা অভিযোগ যাই করুক, কিন্তু এই বিষয়গুলো তো স্যার আজকে কোথায়? একজন সেনা আপনার তো জেনারেল, তিনিও তো মনে হয় স্যার একজন জুনিয়র লেফটেন্যান্ট ওয়াইফ না বসার মতো মনে হয় বসেন। এটা আমাদের সম্মান, রেসপেক্ট, আমাদের আর্মির একটা ঐতিহ্য যে একজন জুনিয়র অফিসার ওয়াইফ যদি না বসে একজন সিনিয়র একজন জেনারেলও দাঁড়ায় থাকে। আমরা অফিসার লেডিকে এতটা রেসপেক্ট দিই, সেখানে আজকে মানুষ আমাদের অফিসার্স লেডি, আমাদের সামরিক বাহিনী নীতি নৈতিকতা নিয়ে, পারিবারিক জীবন নিয়ে মানুষ খুল্লা কথা বলতেছে। স্যার কেন স্যার এই বলার সুযোগটা আমরা কেন দিচ্ছি? শেখ হাসিনার আমলে মুহূর্তের মধ্যে একটা অফিসারকে ডিসমিস করে দিয়েছে, হঠাৎ করে ঘুম থেকে উঠে। আমি নিজে স্যার চিঠি পেয়েছি, ইউর সার্ভিস ইজ নো মোর রিকোয়ার। ঘুম থেকে উঠে পরের দিন রিটায়ারমেন্টের আগের দিন এক্সারসাইজ থেকে আসছি, আমি রংপুরে এক্সারসাইজ থেকে আসছি, স্বাভাবিকভাবে ইউনিটে কাজ করতেছিলাম। হঠাৎ করে পরের দিন সকালবেলা অফিসে যেয়ে দেখি আমার চিঠি চলে আসছে, প্রিমেচুর রিটায়ারমেন্ট। কেন স্যার তখন এত দ্রুত অ্যাকশন নিতে পারলো? এখন সেনাবাহিনী কেন? মানে আমারটা তো স্যার তাও আমি বলবো যে যথেষ্ট রিয়াকশন টাইম ছিল, কিন্তু আমি অনেক অফিসার আছে যারা হঠাৎ করে সাডেনলি, মানে সে কিছুই যায় না। আমি তো তাও অ্যাটলিস্ট আমার বিভিন্ন ট্রাভেল অনেক ঝামেলা ফেস করেছি, আমি আন্দাজ করতেছিলাম কিছু একটা হবে, বাট অনেক অফিসার আছে তারা আন্দাজ করার সুযোগ পায়নি। তাদের ক্ষেত্রে তো সিদ্ধান্ত খুব দ্রুত হয়েছিল। তা এখন কেন অনেক কিছু হার্ডলাইন অ্যাকশন নিতে পারছেন না স্যার? এটা তো নেওয়া উচিত। এই নাসরুদ্দিন পাটোয়ারির মতো যারা ইতর প্রকৃতির, এদের বিরুদ্ধে কেন আপনি অ্যাকশন নিতে পারছেন না স্যার? নাসরুদ্দিন পাটোয়ারিকে ধরলে কি হবে? সে আইন লঙ্ঘন করেন নাই। তিনি যেসব কথা বলছেন এগুলো সেনাবাহিনী নিয়ে, একটা দেশের সার্বভৌমত্বের প্রতীক হচ্ছে সেনাবাহিনী। সেই সেনাবাহিনীকে নিয়ে নাসরুদ্দিন পাটোয়ারি যে কথাগুলো বলছে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় এটা নিয়ে প্রতিবাদ করা হচ্ছে, সর্বস্তরে। সেই নাসরুদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হইল না। আমরা এখানে ধর্মীয় যাজকের মতো বক্তব্য দেবো স্যার? এটা কি সেনা অফিসারের কাজ? আমাদের কাজ? আমরা দরকার যে অ্যাকশন নিতে না পারে আমাদের মাঠে থাকা দরকার নাই। আপনি যদি নাসরুদ্দিন পাটোয়ারিকে অ্যারেস্ট করতে না পারেন, আপনি যদি হাদির মতো ছেলেকে অ্যারেস্ট করতে না পারেন, আপনার দরকার নাই মাঠে সেনাবাহিনী রাখা। কি করতে সেনাবাহিনী মাঠে থাকবে? আপনার আজকেও দেখলাম 49 জন 50 জন 47 জনের মতো আপনার সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের কর্মকর্তা, রিটায়ার্ড অফিসার স্যার তাদের বেনিফিট প্রমোশন পাচ্ছেন। আমাদের আর্মিতে একটা অফিসার প্রমোশন দিতে পারছেন স্যার? কেন আমাদের সেনাবাহিনীতে এখন পর্যন্ত একটা রিটায়ার্ড অফিসার বা সার্ভিং বঞ্চিত অফিসার আমরা দৃশ্যমান দেখতে পাচ্ছি না যে তারা তাদের ডিউ রেসপেক্ট, তাদের পাওনাটা পাচ্ছেন না? তাহলে স্যার কি করতে আমাদের এই সেনাবাহিনী আছে? আমাদের লাভটা কি হচ্ছে স্যার? আমাদের সেনাবাহিনী আজকে মানুষ অস্বীকার করতেছে আমাদের অবদান। যেই সেনাবাহিনী আন্দোলনের সময় সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ছিল, গত 2024 3rd আগস্ট, যেদিন আপনি জুনিয়র অফিসারদের সাথে কথা বললেন, সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। রিটায়ার্ড অফিসাররা রাস্তায় নামার পরে মানুষ মনোবল পেয়েছিল, সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ছিল আমাদের রিটায়ার্ড অফিসারদের অবদান। আজকে সেই অফিসারগুলোর দিকে কাপা ছোড়াছুড়ি হচ্ছে স্যার। সেই অফিসারগুলো আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের একটা অফিসার প্রমোশন পাচ্ছে না, তাদের কোনো কিছু হয়নি। সিভিল একজন কর্মকর্তা এত কিছু পাচ্ছে, আপনি সেনা একটা জিনিস কি স্যার, একটা কথা আছে যে মানে শাসন করা তারই সাথে সহায়ক করেছে। আপনি সেনাবাহিনীর প্রতি প্রপার ওনারশিপ থাকলে আপনি শাসন করতে পারবেন স্যার, প্রপার ওনারশিপ না থাকলে আপনি শাসন করতে পারবেন না। এই সেনাবাহিনীকে সত্যি কথা আপনার অভিজ্ঞ অনেক বেশি ভালো জানেন। আমি মনে করি এই সেনাবাহিনীকে আমাদের মান সম্মান রক্ষা করার সময় আসলে সত্যি কথা আমরা রক্ষা করছি না। সেনাবাহিনীটা নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন। এবং সেনাবাহিনী শুধু আমরা সেনা অফিসাররা না, আমাদের আত্মীয় স্বজন যারা আছে, বন্ধু বান্ধব যারা আছে, যারা সেনাবাহিনীকে ভালোবাসে, তারাও কিন্তু ক্ষতবিক্ষত হচ্ছে। আজকে নাসরুদ্দিন পাটোয়ারির মতো মানুষের কথায় কিছু না করা মানে আমরা মেনে নিচ্ছি যে আমরা ঘিলুলেস। নাসরুদ্দিন পাটোয়ারির একটা কথাকে মেনে নেওয়া মানে আমরা ঘিলুলেস। কেন আমরা নাসরুদ্দিন পাটোয়ারির উত্তরটা দিতে পারছি না? কে নাসরুদ্দিন পাটোয়ারি? তার এখানে সেনাবাহিনী কিনা কথা বলে, সে আন্দোলন করছে, ঠিক আছে। সেনাবাহিনী না নাসরুদ্দিন পাটোয়ারির কথা বলার কে? সে বাংলাদেশের কোন সরকারি কর্মকর্তা ছিল? তার বাংলাদেশে আন্দোলন ছাড়া কোথায় তার অবদান? এই আদারদের আন্দোলন তো অনেকেই অনেক ভাবে করতে পারে। মুক্তিযুদ্ধের আন্দোলন হয়েছে, 90 গণঅভ্যুত্থান হয়েছে,
ঊনসত্তর গণঅভ্যুত্থান হচ্ছে, 90 গণঅভ্যুত্থান করে কোনো ছাত্র তো আসে নাই বাংলাদেশ চালাইতে। 90 গণঅভ্যুত্থান করে কোনো ছাত্র তো এরকম বেয়াদবি করে নাই। আজকে এই 5 আগস্টের পরে ছাত্ররা কেন বেয়াদবি করতেছে, ছাত্ররা কেন মব জাস্টিস করছে? সেনাবাহিনীর ভূমিকাটা কি স্যার? কেন সেনাবাহিনী কঠোর হস্তে সেটা দমন করতে পারেন নাই? খালি শেখ হাসিনার সময় কি মানে ছাত্রদেরকে আমরা তখন রাইট কজে আমরা ছাত্রদের সাথে ছিলাম, কিন্তু রং কজে কেন আমরা ছাত্রদের সাথে থাকবো? কেন? আবার যে জায়গাটা আমাদের ছাত্রদের সাথে থাকা উচিত সেটা থাকবো, অবশ্যই থাকা উচিত। ছাত্ররা আমাদের প্রতিদ্বন্দ্বী না, তারা আমাদের দেশের একটা অংশ। কিন্তু আমার মনে হয় সেনাবাহিনী মানে মিলিটারি ফোর্স যেরকম বিহেভ করার কথা আমরা সেটা মনে হয় করছি না। সেনাবাহিনী এখানে ধর্মীয় যাজক হলে সেটা মানাবে না, সেনাবাহিনী এখানে পণ্ডিত হলে মানাবে না, সেনাবাহিনী এখানে ফিলোসফার হলে মানাবে না, সেনাবাহিনী এখানে শিক্ষক হলে মানাবে না। সেনাবাহিনীর কাজ শিক্ষকতা না, সেনাবাহিনীর কাজ স্কলারগিরি করা না। সেনাবাহিনীর কাজ হচ্ছে একটা শক্ত অ্যাডমিনিস্ট্রেশন, কমন লিডারশিপ এস্টাবলিশ করা। একটা দেশ ক্রান্তি লগ্নে আমরা তো যুদ্ধ করি না, আমাদের প্রতিবেশী দেশ ভারতের সাথে যুদ্ধ করে আমরা পারবো না। তারা আমাদের সেনাবাহিনী কোন কাজে লাগবে স্যার? আমাদের সেনাবাহিনীতে কাজে লাগাতে হবে এই দেশ গড়ার। আমাদের দেশের যখন এই 5 আগস্টের পূর্বে শেখ হাসিনার সরকার যখন বাংলাদেশের সিভিল অ্যাডমিনিস্ট্রেশনটা যখন ভেঙে পড়েছে, পুলিশ যখন ভেঙে পড়েছে, তখন উচিত ছিল এই সেনাবাহিনীটাকে অনেক কিছু দায়িত্ব নেওয়া। যখন দেখলাম উপদেষ্টারা অনেক ভালো কাজ ঠিক মতো করছে না, তখন সেনাবাহিনী কিন্তু অনেক সেই তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট সময়ের মতো করে অনেক দায়িত্ব নিতে পারত। উপদেষ্টারা যখন উল্টাপাল্টা ভাবে চলে মানে আরাম আয়েসে ব্যস্ত হয়ে গিয়েছিলেন, তখন সেনাবাহিনীর তাদেরকে দোষ চাপিয়ে দিলে হয় না, কারণ সেনাবাহিনী ওই মুহূর্তে অ্যাক্টিভ রোলে। সেনাবাহিনীর ওখানে অনেক কিছু করণীয় ছিল, সেনাবাহিনীকে দায় ছাড়া হতে পারে না। ওই মুহূর্তে যদি সেনাবাহিনী চিফ অ্যাডভাইজারকে যদি কিছু বিষয়ে কথা বলতেন কড়া ভাষায়, আমি মনে করি তাকে শুনতে হতো, কারণ এই সেনাবাহিনী দেশটাকে উদ্ধার করছে। ছাত্ররা তারা উপলক্ষ মাত্র, কারণ ওই মুহূর্তে মেইন পিভটিং রোলটা প্লে করছে সেনাবাহিনী, এবং সমস্ত দুনিয়ার মানুষ প্রশংসা করছে। আমেরিকা থেকে আজকে যে ইলিয়াস গালিগালাজ করে, সেই ইলিয়াসও প্রশংসা করছে, কর্নেল মুস্তাফিজ সেও প্রশংসা করছে, পিনাকি বলেন সবাই প্রশংসা করছে। সেই মানুষগুলো বুঝলাম তারা বাড়াবাড়ি করছে, পিনাকি হয়তো বাড়াবাড়ি করছেন, ইলিয়াস বাড়াবাড়ি করছেন, অনেকে করছেন, কিন্তু এই মানুষগুলোর সব কথাই কি মিথ্যা? সব সমালোচনাই কি মিথ্যা? এটা তোমরা ডিনাই করতে পারবো না। আমাদের এই জায়গাগুলোতে আসলে একটা বিষয় কি, যে আমি কিছু বিষয় কেউ আমাকে নিয়ে বাড়াবাড়ি করলে আমি সত্য সঠিক থাকলে আমি কাউন্টার করতে পারবো। আমি যখন গণহারে একটা না আমি ভুল করতে থাকবো, আমার কাউন্টার করার সুযোগ নাই। আজকে দেশটা কি একটা অনিশ্চয়তার দিকে, নির্বাচন হবে কি হবে না কেউ জানে না। দেশ মনে হয় কখনো মনে হয় জামাত চালাচ্ছে, কখনো মনে হয় এনসিপি চালাচ্ছে, কখনো মনে হয় উপদেষ্টারা চালাচ্ছে, কখনো মনে হয় চিফ অ্যাডভাইজার চালাচ্ছে, কখনো মনে হয় কোনো বিদেশি কোনো একটা দেশ আমাদের রাষ্ট্রকে চালাচ্ছে। এইভাবে কি একটা দেশ চলে? একটা রেভলিউশন, বৈপ্লবিক পরিবর্তনের পর সরকার কি এরকম হয়? শ্রীলঙ্কার দিকে তাকান, শ্রীলঙ্কাতে বিপ্লব হয়েছে, শ্রীলঙ্কার ব্যাংকিং সেক্টর থেকে শুরু করে তাদের সব জায়গায় এখন ঠিক হয়ে গেছে। আমাদের কি অবস্থা? আমরা কিন্তু আমরা বিপ্লব করেছি না তামাশা করছি? আমার তো মানে বিপ্লব হয়নি, এটা একটা তামাশা হয়েছে। এই তামাশার পরে বাংলাদেশ এখন লুটে পুটে খাচ্ছে মানুষ যে যার মতো করে। কোথাও কোনো সিস্টেম নাই। ফিজিক্যাল মব জাস্টিস হচ্ছে, এখন সোশ্যাল মিডিয়া মব জাস্টিস হচ্ছে। সোশ্যাল মিডিয়াতে এখন ইজ্জত হরণ হচ্ছে, ওর বিরুদ্ধে পরিবার থেকে শুরু করে মাকে পর্যন্ত মানুষ টানাটানি করে নিয়ে আসতেছে। মানুষের মাকে সোশ্যাল মিডিয়াতে টেনে নিয়ে আসতেছে। আমাদের অবক্ষয় কোন পর্যায়ে গেছে চিন্তা করা যায়, যে একটা মানুষের মা বাবাকে বলতো সোশ্যাল মিডিয়াতে, একজন মাকে, আমাদের প্রত্যেকেরই মা আছে, আমাদের একটা মানুষের মাকে সোশ্যাল মিডিয়াতে টেনে আনতে পারি না। তার চরিত্র, একটা মানুষের পরিবার, কত কিছু আমরা টেনে নিয়ে আসতেছি। এটি কি একটা রাষ্ট্র মেরামতের কাজ? রাষ্ট্র মেরামত করতে গেলে মানুষ এগুলা করে? আজকে সোশ্যাল মিডিয়া জাস্টিস শুরু হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট দিচ্ছে, সেই পোস্টগুলো আমরা অ্যাকশন নিচ্ছি। কেন নিচ্ছি? কারণ আমি তো নৈতিকভাবে দুর্বল, আমি কাজ করতেছি না, তাই ওই পোস্ট দেখে আমি প্রভাবিত হচ্ছি। আর আমি যদি ঠিক মতো কাজ করতাম, তাহলে সোশ্যাল মিডিয়া আমাকে কিছুই করতে পারতাম। কিছু মানুষ খেয়াল করে দেখবেন সোশ্যাল মিডিয়া পরোয়া করছেন না, কারণ তারা কাজ করতেছেন। কিছু প্রতিষ্ঠান আছে তারা সোশ্যাল মিডিয়াকে পরোয়াই করেন না, কারণ তারা কাজ করে যাচ্ছেন, তাই তারা সোশ্যাল মিডিয়ার দিকে তাকাচ্ছেনই না। আবার কিছু মানুষ আছে সোশ্যাল মিডিয়ার উপর নির্ভরশীল, কারণ তিনি আকাম করতেছেন যে সোশ্যাল মিডিয়ার কথা তার গায়ে লাগতেছে। আজকে যেই মানুষগুলো আমরা একসাথে আন্দোলন করছি, সেই মানুষগুলো বিভক্ত হয়ে গিয়েছে। কেন আমাদের মধ্যে এত বিভক্তি? বিপ্লব হওয়ার পর তো আমাদের ঐক্য হওয়ার কথা, আমরা কেন বিভক্ত হলাম? তাহলে এই বিপ্লব কেন হইল? খুব দুঃখজনক। এই দেশের এই বর্তমান পরিস্থিতির জন্য
রাষ্ট্র ব্যবস্থার সর্বোচ্চ পর্যায়ে যারা আছে, এরা প্রত্যেকেই দায়ী থাকবে, এরা প্রত্যেকেই। ডক্টর মোহাম্মদ ইউনূস তার ঠিক মতো কমান নাই। তিনি হতে পারেন একজন বিশ্ব স্কলার, কিন্তু তিনি অর্থনীতিবিদ হয়ে তিনি একটা দেশের রাজনীতি, দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা, দেশের প্রশাসনিক কিছু বিষয়গুলো তিনি বুঝতেছেন না, রাজনীতি তো টোটালি বুঝতেছেন না। একটা পলিটিক্যাল পার্টিগুলোর সাথে একটা অ্যালাইনমেন্টে নিয়ে আসা তাদেরকে, তিনি অনেকগুলো জায়গায় ব্যর্থ হয়েছেন। উপদেষ্টারা কি চলতেছে, হাঁস নিয়ে সোশ্যাল মিডিয়ায় গত 1 সপ্তাহ ধরে তোলপাড়। তিনি নীলায় হাঁসের মাংস খাবেন না ওয়েস্টিনে হাঁসের মাংস খাবেন, এটা নিয়ে আলোচনা হচ্ছে। মানে আপনারা এই যাদেরকে উপদেষ্টা বানিয়েছেন, এই বাচ্চা পোলাপান, এদেরকে পারতেন না কোনো উপদেষ্টা, যোগ্য ব্যক্তিকে উপদেষ্টা বানিয়ে তার বিশেষ সহকারী বানাইতে? তারা কাজ শিখতো তাদের কাছে থেকে, তাদেরকে সরাসরি উপদেষ্টা বানাই দিয়েছে। কি দরকার ছিল এদেরকে সরাসরি উপদেষ্টা বানানো? বাংলাদেশের যোগ্য লোকের অভাব হয়েছিল? ডক্টর মোহাম্মদ ইউনূস যাকে চিনতেন তাকে একটা জায়গায় বসাইছেন। তিনি যাকে চিনতেন তিনি যোগ্য, ইউনূস সাহেব যাকে চিনতেন না তিনি অযোগ্য। হোয়াট ইজ দিস? এই যে বিনিয়োগ করে চেয়ারম্যান বানিয়েছেন আশিককে, কি যোগ্যতা? মানে তার চেয়ে যোগ্য লোক বাংলাদেশে ছিল না? আশিকের চেয়ে যোগ্য লোক কি বাংলাদেশ ছিল? কর্পোরেট সেক্টরে কত লোক আছে? একজন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ছিল একটা ব্যাংকের, তাকে আপনি বিনিয়োগ করে চেয়ারম্যান বানিয়ে দিয়েছেন। একটা ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর কোন ঘোড়ার আন্দাজ বুঝেছে? বিনিয়োগের, বৈদেশিক বিনিয়োগ কি আনবেন? প্রেজেন্টেশন। আপনার মাল্টিনেশনাল কোম্পানিতে আমরা যারা চাকরি করি আমাদের প্রেজেন্টেশন দেখছেন আপনারা? একটা ঘোড়া আনাটা প্রেজেন্টেশন দেখে একদম মানে ইনভিগল হয়ে গেছেন। ওটা কোন প্রেজেন্টেশন নাকি? প্রেজেন্টেশন দেখতে চান? ব্রিটিশ আমেরিকা টোবাকোতে অনেক যে ব্যাটল অফ মাইন্ড কম্পিটিশন হয় ব্রিটিশ আমেরিকা টোবাকোতে, ওই ব্যাটল অফ মাইন্ডের কিছু স্টুডেন্ট আছে, তাদের প্রেজেন্টেশন দেখেন, বাচ্চা বলা এর চেয়ে ভালো প্রেজেন্টেশন দিতে পারবে। কি ভাবা? কারণ একটা কথা আছে না যে সারা জীবন ভর খেয়েছেন ময়লা আবর্জনা, হঠাৎ করে রুটি দেখে তো আমির তো মনেই হবে। জিন্দেগিতে তো পড়াশোনা শিক্ষা দীক্ষা আপনাদের অনেকে ছিল না, যে কারণে ওই আশিকের প্রেজেন্টেশন দেখে মনে করছেন বিরাট কি একটা কি করতেছে, ও মাই গড। তারপর একটু কিছু, আর ইংরেজিতে আমরা যেটা অ্যাকসেন্ট ডিফারেন্ট হয় তার তো কথাই নাই, ইংরেজি অ্যাকসেন্ট শুনলেই তো হয়ে যায়। কত জঘন্য একটা জিনিস হচ্ছে আমাদের দেশে। তারপরে আইটি সেক্টরে কি একজন বিশেষ সহকারী বানায় বসছেন, একটা টেলিকমে চাকরি করছে, মনে হচ্ছে যোগ্য লোক বাংলাদেশ ছিল না। এই গ্রামীণ ফোনে খুঁজে দেখেন হাজার হাজার লোক, শত শত লোক আছে যোগ্য। তারপরে উনি কি করছেন, একজন স্বাস্থ্যমন্ত্রী বানাইছেন। এই ঘুমায় না ঝিমায় না কি করে কিছুই বোঝা যায় না, সে জীবিত মৃত নাকি তাও মানুষ বুঝতে পারে না। তাকে কেন বানাইছেন? গ্রামীণ ব্যাংকে ছিল বা কোনো একটা জায়গায় পরিচিত, ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে ধরে নেয় স্বাস্থ্যমন্ত্রী বানাই দিয়েছেন, স্বাস্থ্য উপদেষ্টা। হয়ে যাবে নাকি একটা জাতির সাথে? একটা রেভলিউশনের পর এগুলো হওয়ার কথা? একটা বিপ্লবের পর থেকে এইসব পরে কি এইসব মানুষ দেশের উপদেষ্টা দায়িত্ব নেওয়ার কথা বলেন? একটা বিপ্লবের পরে এটা হওয়ার কথা? আপনারা বলেন যে জাতি যেমন তারা তেমন নেতা পায়। আমরা জাতি হিসেবে হচ্ছে আমরা অথর্ব জাতি, যে কারণে আমরা এইরকম লোকগুলো আজকে আমাদের নেতৃত্ব জায়গায় পাচ্ছি। একবার চিন্তা করেন কারা কারা উপদেষ্টা বাংলাদেশে প্রত্যেকটা, আমি কাউকে তাদেরকে অযোগ্য বলছি না, এই উপদেষ্টাদের চেয়ে বেটার কি আমাদের লোক ছিল না বাংলাদেশে? বলেন আপনারা কি হচ্ছে এগুলা? এই যে আজকে ছাত্রদেরকে বলছি, এনসিপি নেতাদেরকে বলছি, তোমরা এনসিপি নেতারা বলো আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি যে কথাগুলো বলে এগুলো কি কোনো এটা কি মানায় এই কথাগুলো? আমি কোন একজন উপদেষ্টাকে টেক্সট পাঠিয়েছিলাম যে এটা নাসিরউদ্দিন পাটোয়ারি, আমি তার নামটা নেব না, নাসিরউদ্দিন পাটোয়ারি কি বলছে এইসব। দেন তিনি আমাকে একটা রিপ্লাই দিয়েছেন, ওই দ্যাট উপদেষ্টা, আমি আপনাদেরকে পড়ে শুনাই। তার নামটা নিচ্ছি না যেহেতু আমার তার পারমিশন নাই, সো তার নামটা আমার মনে উল্লেখ করা ঠিক হবে না। তো আমাকে সেই উপদেষ্টা লিখছে, হি স্পিক্স অন হিজ ওন, হি ইউজুয়ালি ডাজন্ট লিসেন টু আদার্স। একজন ছাত্র উপদেষ্টা আমাকে এই কথাটা বললেন যে এই নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি তার নিজের মতো করে নিজে কথা বলেন এবং তিনি কারো কথা শোনেন না। তো এই বেদবকে তোমরা তাহলে কেন রাখছো? তোমরা কিভাবে অকৃতজ্ঞ হতে পারো ভাই? আমার ছাত্ররা যারা আছো, এনসিপি যারা আছো, তোমরা একটু উপলব্ধি করো সেনাবাহিনীকে কেন প্রতিপক্ষ বানাচ্ছ। সেনাবাহিনীর দোষটা তো আমি একটু আগে আমি নিজেই বললাম, কিন্তু সেনাবাহিনীর দোষ গাইলে কি তোমাদের দোষ মাফ হবে? তোমরা কেন সেনাবাহিনীকে প্রতিপক্ষ বানাচ্ছ? তোমাদের এনসিপি নাসিরউদ্দিন পাটোয়ারি কে, মানে কিভাবে মানে উল্টাপাল্টা কথাগুলো বলতেছে? কে যেন একজনে বললাম যে নাসিরউদ্দিন কিছুক্ষণ আগে, ওরা দেখলে মনে হয় ও নাকি কি খায়। যাই হোক, আমি ব্যক্তিগতভাবে আক্রমণ করতে চাই না, বাট যাই হোক, এই নাসিরউদ্দিন পাটোয়ারি আমি তার উদ্দেশ্যে বলবো, প্লিজ নাসিরউদ্দিন পাটোয়ারি সুন্দরভাবে কথা বললে ভাই তুমি ছোট হবে না। তুমি যেভাবে কথা বললো নাসিরউদ্দিন পাটোয়ারি, এই কথায় তুমি ভাইরাল হতে পারো, আর কিছু না। তোমার কথার অর্থ মানুষের কাছে কিন্তু গ্রহণযোগ্য না। তুমি সেনাবাহিনীর প্রতি অসম্মানজনক কথাবার্তা বলো,
তুমি নাসিরউদ্দিন পাটোয়ারি তোমার কি এমন যোগ্যতা আছে আমাকে জানাও, আমাদের সবাইকে জানাও। তুমি কোন সেনা কর্মকর্তার চেয়ে তোমার বেটার ঘিলু আছে, তুমি একটু টেস্ট দাও। নাসিরউদ্দিন পাটোয়ারি তোমার মতো 10 জনকে ডেকে এনে আমার একটা সেকেন্ড লেফটেন্যান্টের সাথে তুমি আইকিউ টেস্টে পারবা না, একজনের সাথে। ফিজিক্যাল ফিটনেস বলো, মেন্টাল ফিটনেস বলো, কোনোটা দিয়ে তুমি নাসিরউদ্দিন পাটোয়ারি পারবা না। বাট তুমি কি সুন্দর করে বলে ফেললা সেনাবাহিনী ঘিলু নাই। ঘিলু তো তোমার নাই নাসিরউদ্দিন পাটোয়ারি। তোমার যদি ঘিলু থাকতো তুমি তাহলে এতটা অর্বাচীন অসৌজন্যমূলক মন্তব্য করতে পারত না। তোমাকে মানুষ হাসে তোমার দিক তাকিয়ে। তোমার এই বক্তব্য তোমাকে পরিষ্কার করে সিগনিফাইজ করে যে তুমি নাসিরউদ্দিন পাটোয়ারি মানসিকভাবে সুস্থ নাও, অথবা তুমি যদি সুস্থ হয়েও থাকো কিছুটা, সেক্ষেত্রে তোমার হয়তো স্ট্রেসের কারণে তোমার অবস্থাটা তুমি ভারসাম্য হারিয়ে ফেলছো, এবং অথবা তোমার মধ্যে কোনো একটা গোল আছে যে তুমি ভাইরাল হতে চাও। কারণ কিছু মানুষ থাকে, যেমন ধরো যে মানুষের ঘিলু কম থাকে বাট মোটা সোটা একটা শরীর থাকে, সে তখন শরীর দিয়ে কসরত দেখাতে চায়। মানে তার কথা হচ্ছে যে আমি এখন শরীর দিয়ে মুখ দিয়ে কথাবার্তা বলে আমার অবস্থানটা, আমার অস্তিত্বটাকে জাহির করব। তো তুমি নাসিরউদ্দিন পাটোয়ারি তোমার অস্তিত্ব জাহির করছো, তোমার বিশাল একটা দেহ আছে, এবং তোমার এই দেহটাকে বুঝো তো, বিশাল দেহ শব্দটাকে মানুষ কিন্তু অনেকভাবে বলে, ওই শব্দটা তোমাকে বললাম না। তো তোমার সেই টাইপ এই শরীরটাকে তুমি মানুষকে প্রদর্শন করে তুমি যে ধরনের কথাবার্তা বলো, বোঝা যায় তোমার শরীর ছাড়া দেমাগে কিছু নেই নাসির। তোমার আপটেক আপার চেম্বার শূন্য। ওই যে তোমারই একজন তোমাদের সাথে আন্দোলনের একদম তোমাদের কাছাকাছি একজন একটা কথা বলছে, এবং আমি তোমাদের সমপর্যায়ে অনেকের সাথে কথা বলি তোমার ব্যাপারে। আমি হাসনাতকে একদিন জিজ্ঞেস করেছি, তোমাদের যারা সমন্বয়ক যারা আছেন সিনিয়র পর্যায়ে, তোমার পর্যায়ে আমি 4-5 জনের সাথে কথা বলছি। তোমার সাথে কারো ভালো সম্পর্ক নেই। তুমি তো তোমার টিমে ঐক্য নেই নাসিরউদ্দিন। তোমার টিমের যারা আছে তারাই তো তোমাকে সম্মান করে না। তোমার শরীর স্বাস্থ্য দেখে কিছু বাচ্চা বলাবার তোমার সামনে হ্যাঁ রাইট বলছেন, হ্যাঁ রাইট করতে থাকেন, কিন্তু আসলে তোমাকে সম্মান করে না কেউ। নাসিরউদ্দিন, ইউ আর জাস্ট বয়কটেড ইন এনসিপি। এনসিপির সিনিয়র নেতারা কেউ তোমার সাথে নাই বাস্তবে। কজ তোমার শরীর আছে আর বাকি নেতাদের মাথা আছে। সার্জিস ওরাও কথা বলে, সেই কথার মধ্যে কিন্তু একটা খুব সুন্দর বার্তা থাকে। হাসনাতও কথা বলে, হাসনাতের কথার মধ্যে যথেষ্ট বিনয় আছে তোমার চেয়ে, অন্তত তোমার তুলনায়। ও যদি রাগ করে একটা কথা বলে তাও আমি সেটার মধ্যে কিছুটা মানে সেন্স পাই, বাট তোমার কথার মধ্যে কোনো সেন্স নাই, মিনিংলেস, জাস্ট বোগাস কথাবার্তা বলো তুমি। সো এই ভাইরাল হওয়ার ধান্দা তুমি বন্ধ করো নাসিরউদ্দিন পাটোয়ারি। যাই হোক, আমি পরিশেষে বলবো যে এনসিপির সিনিয়র লিডার যারা, তোমরা নাসিরউদ্দিন পাটোয়ারিকে লাইনে আনো। আর সেনাবাহিনীকে বলবো, আমার সেনাপ্রধানকে স্যার আপনাকে সত্যি ভালোবাসি, সম্মান করি, দয়া করে আপনি সেনাবাহিনীর সম্মানটাকে রক্ষা করুন। সেনাবাহিনীকে কোনো ধর্ম প্রতিষ্ঠান বানায় না, সেনাবাহিনী জায়গায় যেন থাকে। সেনাবাহিনীর মধ্যে সেই রকম জৌলুস না থাকলে সেনাবাহিনীকে কেউ সেনাবাহিনী বলবে না স্যার। সেনাবাহিনী শুড বি লাইক সেনাবাহিনী। কারণ আমরা সেনাবাহিনীর কর্মকর্তারা ঘুষ খায় না, সেনাবাহিনী কর্মকর্তার করাপশন দুর্নীতি করার সুযোগ নাই। যদি 2-4টা এক্সেপশনাল যে একটা হয়ে থাকে সেটা বিচার করেন, জাস্ট কিক দেম আউট। বাকি যারা আছে তাদেরকে নিয়ে ইজ্জতের সাথে থাকেন স্যার। সেনা কর্মকর্তারা যারা সব, তাদের অন্তরে রক্তক্ষরণ হয় আপনি যখন কোনো কিছু না করেন। আমি স্যার জুনিয়র অফিসারদের অনেকের মনোভাব, অনেকের কথা কিছুটা জানতে পারি, এই জন্য বললাম সত্যি স্যার ভিতরে অফিসাররা কষ্ট পাচ্ছে। 3rd আগস্ট আপনি যখন অফিসারদেরকে অনেক মন বড় করে দিয়েছিলেন, 5th আগস্ট যখন আরো মন বড় করে দিয়েছিলেন, আপনি কিন্তু আজকে অফিসারদের মন ছোট করে দিচ্ছেন। বিশেষ করে আপনার এই অতি সহনশীলতা। আমার মনে হয় না স্যার মহাত্মা গান্ধীর পলিসি আপনার ফলো করা উচিত।